আমার খুব ইচ্ছা করে ওসমান হাদী পাশে ডানে বামে সামনে কোথাও বসে আছে, আমরা তার তীক্ষ্ণ যুক্তির কাছে তটস্থ থাকবো। তাহলে আজকের জুলাই যোদ্ধাদেরকে আগামী 10 বছর পর অত্যন্ত নিগৃহীত ভাবে তাদেরকে ফাঁসির দণ্ডে তাদেরকে দণ্ডিত করা হবে। অপেক্ষা করেন। এটা হচ্ছে শহীদ ওসমান হাদী। তার কাঁধে তার সন্তানটা কাঁধে আছে। এই অবস্থায় সে দুটো কথা বলেছিল, ভাই আমি মরে গেলে আমার বিচারটা করেন। খুব কষ্ট হয় যে আমরা বিচারটা করতে পারি না। আমাকে বিভিন্ন সময় সংসদে কথা বলার জন্য একেবারে মজুর, খেটে খাওয়া, লিখতে পারে না, অন্যকে দিয়ে, মেয়েকে দিয়ে মেসেজ দেওয়া, মাসুদ ভাই সংসদে ওসমান হাদীর বিচারের জন্য কথা বলে। আর একটা কথা বলেছিলেন, আমি মরে গেলে আমার বাচ্চাটাকে দেখে বুকে হাত দিয়ে বলেন তো আমরা কে কতদিন তার খোঁজটা রাখতে পেরেছি? পারি নাই। আমরা কি পেরেছি? তাহলে আমরা পারবো না বলেই আমরা তাকে পৃথিবী থেকে বিদায় করেছি। কেন জানেন? আমিও ভয় পেতাম। একটা কথা এখন সংসদে যখন বসে থাকি প্রায় মাথার মধ্যে হিট করে, আমি যদি সংসদে যাইতে পারি 299 জন সংসদ সদস্য ঘুম হারাম করে দেয়। আমাদের ঘুম হারাম করে দেওয়ার এখন আর কেউ নেই। আমার খুব ইচ্ছা করে ওসমান হাদী পাশে ডানে বামে সামনে কোথাও বসে আছে, আমরা তার তীক্ষ্ণ যুক্তির কাছে তটস্থ থাকব। যারা তাকে ভয় পেতেন তারাই তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে বুলেটে দিয়ে এই পৃথিবী থেকে আমাদের কাছ থেকে সরিয়ে দিয়েছে। এই 299 জন সংসদ সদস্যের মধ্যে আজকের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, এই শফিকুল ইসলাম মাসুদ এমপি এই 299 জনের মধ্যে ছিলেন। সম্মানিত উপস্থিতি, ওসমান হাদীর একটা মূল্যবান বেসিক ছিল, একটা ফিলোসফি ছিল। আপনাদের দৃশ্যটা মনে আছে, আমার এই মোবাইলে এই ভিডিওগুলো নরমালি তো পাওয়া যায়, আমি কিছু ভিডিও সেভ করে রেখেছি আমার নিজস্ব প্রোফাইল। সেখানে একটা আছে, উনি যখন নির্বাচনের জন্য বা ক্যাম্পেইনের জন্য বের হয়েছিলেন, আপনাদের দৃশ্যটা সামনে ভাসছে যে দোতলা বা 3 তলা থেকে ওনাকে ময়লা পানি ফেলছে, একবার, দুইবার, তিনবার। কি বলেছিলেন? আচ্ছা ফেলেন, কালকেও দিয়েন, তারপরের দিনে দিয়েন, কিন্তু মন চাইলে ভোটটা দিয়েন। কি অদ্ভুত একটা মানুষ, কি অদ্ভুত একটা মানুষ। আমি হলে ওই জায়গায় বলতাম আপনারা আমি দেখে নেব। আর উনি বলেছিলেন এই যে ময়লা পানি যে লোকটা ফেলে আমার উপরে ইনজাস্টিস করেছে, জুলুম করেছে, আমি নির্বাচিত হই বা না হই আমার জীবনের সামগ্রিকতা দিয়ে আমি তার উপরে ইনসাফ করব। দিস ইজ ভেরি ইনক্লুসিভ, দিস ইজ ভেরি হাইয়েস্ট ইনক্লুসিভনেস পলিটিক্স। আমরা যেমন কেউ কাউকে একটু এদিক ওদিক করলে বলি না আমার সাথে পলিটিক্স করবেন না। আমাদের দেশে পলিটিক্সটা হয়ে গেছে আপনার সাথে এক ধরনের ঠাট্টা করা, আমার সাথে পলিটিক্স করবেন না, মানে একটু নেগেটিভ অ্যাটিটিউডে তৈরি করে। এই নেগেটিভ অ্যাটিটিউড পলিটিক্সটাকেই উনি সরাসরি হত্যা করতে চেয়েছিলেন। আমি একটা অনলাইন পোর্টালের প্রোগ্রামে ওনার সাথে গেস্ট হিসেবে গিয়েছিলাম। আমি ভাবছি যে অন্তর্বর্তীকালীন সরকার সহ যা আছে তাদের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলবেন, আমাদের কিছু পলিটিক্স নিয়ে কথাবার্তা বলবেন। আমি বসে আছি এরকম, আজকে যেমন নাসির ভাই চলে গেছেন, উনি যেমন বক্তব্য দিলে আমরা তটস্থ থাকি যে এখান থেকে আজকে আমরা, উনি তো বাইরে দিতে পারবেন কিনা আমরাও বাইরে দিতে পারবো কিনা সন্দেহ আছে। তো হাদী ভাই যখন কথা বলতেছিলেন ঠিক আমি এরকম পাশে বসে জামাত ইসলামী নিয়ে যখন কথা বলতেছেন আমি ভয় পাচ্ছিলাম যে আমার সাথে আরেকজন আমার সিনিয়র লিডার ছিলেন। আমি ভাবছি যে সর্বনাশ, যা বলা শুরু করছে তাতে কোন জায়গায় গিয়ে এই ব্যক্তিটা থামবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এবং তিনি যা বলেছেন শেষ পর্যন্ত আমার যিনি সিনিয়র ছিলেন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই কি করা যায়, ওনার কথা তো সত্য বলছে। এই যে সত্যটা বলার
এক উদম্য বাসনা তার ছিল। এই বাসনার জায়গা থেকেই আমাদের এই প্রজন্মকে দায়িত্ব নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সেই এগিয়ে যাওয়ার একটা ফজর ক্যাম্পেইন দেখেন, আমরা আজকে বলি না দ্বিচারিতা, মুনাফিকি, এই জায়গাটা থেকে নিজেকে মুক্ত করার একটা চমৎকার বরকতময় ফজর ক্যাম্পেইন। আমি শুধু তার থেকে মানে পলিটিক্যাল ফিলোসফিটা নিচ্ছি না, আমি স্পিরিচুয়ালিটিটাও তার থেকে নিচ্ছি। আমি তো প্রতিদিন এক মসজিদে নামাজ পড়ে আমার জন্য চ্যালেঞ্জ। মসজিদে গিয়ে জামাতে নামাজ এক মসজিদে ফিক্সড। আপনি ট্রাই করেন না, কতদিন পারছেন আপনি, আমি কতদিন পারছি। উনি এক এক দিন এক এক মসজিদে সালাতের ফজর আদায় করার জন্য প্ল্যান করেছেন এবং যেতেন এবং মানুষের কাছে পৌঁছতেন। এটা ছোট ব্যাপার না। শেষ ওনার স্পিচটা কি ছিল? আমি কতদিন, আমি 33 বছর 32 বছর বয়স আমার কাছে ব্যাপার না, বছর আমার কাছে ব্যাপার না। যে কটা দিন বাঁচবো সে কটা দিন যেন আমি হেজিমেনিজমের বিরুদ্ধে যেন আমি কথা বলেছি। আধিপত্যবাদ শুধু প্রতিবেশী আধিপত্যবাদ না, আধিপত্যবাদ আমার দেশের কালচারাল ফেসিজম, আধিপত্যবাদ আমার দেশের পলিটিক্যাল, আমার দেশের ইকোনমিক্যাল, আমার দেশের ফরেন পলিসিতে সবগুলো আধিপত্যবাদের বিরুদ্ধে তার লড়াইটা ছিল অত্যন্ত স্পষ্ট এবং সেই জায়গাটা আমাদেরকে আজকে ধারণ করতে হবে। আমি ডাকসুকে ধন্যবাদ জানাই যে লেখাগুলো তারা লিখেছে। দুর্ভাগ্য না যে আমাদের বর্তমান রাষ্ট্র তার এই কথাগুলোকে আমরা পারি না, আমাদের ভাষা নেই, কেউ তো আমরা মূল্যায়ন করতে পারি না। আমাদের মেজর জলিলকে তো আমরা মূল্যায়ন করতে পারি না। আমাদের একটা দুর্ভাগ্য রাষ্ট্র, যেই রাষ্ট্রটা মরে যাওয়া ছাড়া আমাদের কোনোভাবে আমাদেরকে কেউ ওন করতে চায় না। মরে যাওয়ার পরও একটা জায়গায় গিয়ে আমরা তাদেরকে থামিয়ে দিই। এই থামিয়ে দেওয়ার কারণেই লক্ষ্য করেন যে আজকে আমাদের কথা ছিল ওসমান হাদি শুধু ডাকসু বই বের করবে না, রাষ্ট্রীয় ভাবেও তার কারিকুলামটাকে বা তার পলিসিটাকে, তার ফিলোসফিটাকে, তার স্পিরিটটাকে, তার ড্রিমটাকে আমরা কারিকুলামের মধ্যে এডুকেশন পলিসিতে আমরা নিয়ে আসব। কারণ আজকে সিকিউরিটি ইস্যুতে আলাপ করা হয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের নিরাপত্তা কি, নিরাপত্তার ব্যাপারে তো উনি খুব স্পষ্ট কথা বলেছেন। ভিডিও আছে, এগুলো পাবেন আপনারা, শুধু একটু লিখে সার্চ দিলে আপনি বেরিয়ে আসবে যে সিকিউরিটি ইস্যুতে আমাদের কি করতে হবে। পরিষ্কার আয়নার মতো বলেছেন, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, আমি ওনার বক্তব্যটা এখন আমার মাথার মধ্যে বাজে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যদি নলেজ সিকিউরিটিতে, জ্ঞানের জগতে আমরা নিজেদেরকে বিচরণ করিয়ে এই পরিস্থিতি সামাল দিতে না পারি, তাহলে আজকের জুলাই যোদ্ধাদেরকে আগামী 10 বছর পর অত্যন্ত নিগৃহীতভাবে তাদেরকে ফাঁসির দণ্ডে তাদেরকে দণ্ডিত করা হবে। অপেক্ষা করেন। তার প্রায় কথাগুলো মিলে যাচ্ছে না? এই কথাটাও আমাদেরকে হয়তো সামনে রাখতে হতে পারে। কারণ উনি বলেছেন শুধু আমার একটা বই বের করা, শুধু আমার কথাগুলো না, আমাদের জ্ঞানের জগতে যদি আমরা নিজেদেরকে লিড করতে না পারি তাহলে শুধুমাত্র পলিটিক্যাল কনসাসনেস দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো না। আমি সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে ডাকসু যে উদ্যোগ নিয়েছে, মোসাদ্দেক আলীকে আমরা একটা করতালি দিয়ে সবাই ধন্যবাদ জানাতে চাই। মাস্টার মাইন্ড এখানে ডাকসুর যারা আছেন সবাই, আমি প্রিয় ভিপি, প্রিয় জিএস সহ যারা এখানে আমাদের সদস্যবৃন্দ আছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতার অংশ হিসাবে, আমার কৃতজ্ঞতার অংশ হিসাবে এই ওসমান হাদি যে নলেজ সিকিউরিটি জায়গাটা আমাদের কাছে দিয়েছে, আমি এখান থেকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামে আমরা 1000 বই আমাদের উদ্যোগে এটা আমরা মানুষের কাছে পৌঁছাবো। আমি ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ, যাকে তিনি টার্গেট করে বলেছিলেন 299 জন সংসদ সদস্য যারা আসবেন তাদের ঘুম হারাম করব, আমি সেই অংশ হিসাবে আমার বাউফল থেকে 500 বই আমি আমার বাউফলবাসীর কাছে পৌঁছাবো। আমার কাছে মনে হয় এর প্রত্যেকটা লাইন আমি মাঝে মানে আন্ডারলাইন করার চেষ্টা করতেছিলাম যে কোনটা একটু আন্ডারলাইন করা যায়। আন্ডারলাইন করতে গিয়ে আমি আর দেখলাম যে কোনো লাইন বাদ দেওয়ার মতো নয়, প্রত্যেকটা আন্ডারলাইন করার উপযুক্ত। এই উদ্যোগ ডাকসু নিয়েছে, সাহিত্য সাংস্কৃতিক বিভাগ নিয়েছে, তাদের সবাইকে আবারও অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়ে, এই ওসমান হাদি শুধু ব্যক্তি না, তারা টার্গেট করেছে তার ড্রিম, তার ফিলোসফি, তার পলিটিক্স, তার অ্যাক্টিভিটি, তার ডেস্টিনেশনটাকে তারা টার্গেট করেছিল। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা ব্যক্তিকে টার্গেট করে তার আইডিওলজিকে হত্যা করতে চেয়েছিলেন, বারবার প্রমাণিত হয়েছে ব্যক্তিকে হত্যা করে আদর্শকে হত্যা করা যায় না, আমাদেরকেও থামিয়ে দেওয়া যাবে না।